সময়টা 1989 সাল। বার্লিন ওয়ালের পতনের মধ্য দিয়ে প্রায় দীর্ঘ 4 যুগ ধরে যে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ চলছিল তার অবসানের বছর। ঠিক একই বছরে 3 ডিসেম্বর মাল্টা সামিটের মাধ্যমে যে স্নায়ুযুদ্ধের অফিসিয়ালি সমাপ্তি ঘটে এবং 1991 সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের মধ্য দিয়ে তৎকালীন বাইপোলার ওয়াল সিস্টেম পরিপূর্ণভাবে নিশ্চিহ্ন হয় এবং তারপরে শুরু হয় আমেরিকার একক আধিপত্য এবং পুরো বিশ্বের উপরে দাদাগিরি, যা ইউনিল্যাটারাল ওয়াল সিস্টেম নামে পরিচিত। বাট হোয়াট অ্যাবাউট নাও? Has dominated the global economy for decades, but the world is fractured by geopolitical tensions. Is the economic order changing? Yes, and আমেরিকার এখন আর আগের মতো হাত পা ছেড়ে দিলে চলবে না, কারণ ইতিহাস ঘেঁটে দেখলে আমরা বুঝতে পারবো যে এখন আমরা যেই পরিস্থিতিতে বাস করছি তা হচ্ছে নিউ কোল্ড ওয়ার ইরা অথবা নব্য স্নায়ুযুদ্ধের আবির্ভাবকাল। In China today, 50 times larger than it was in 1980. second in GDP only to the United States. China is also using them to build political influence all over the world. The biggest threat we face in the People's Republic of China. So hello everyone, assalamu alaikum. আমার নাম ইশতিয়াক আহমেদ and welcome to a new video about the new Cold War. তাহলে চলুন শুরু করা যাক after the intro. ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের মতে নব্য স্নায়ুযুদ্ধের সূচনা হয় শি জিনপিং এর অ্যাগ্রেসিভ ফরেন পলিসি এবং 2014 সালে রাশিয়ার ইউক্রেন হামলার মধ্য দিয়ে, যার মাধ্যমে ইউএস এর প্রায় 25 বছরের একক আধিপত্যের অবসান ঘটে এবং ধীরে ধীরে পৃথিবী ধাবিত হয় মাল্টিপোলার সিস্টেমের দিকে। তবে 2009 সালে আমরা যে 5টি জায়ান্ট ইকোনমিক কান্ট্রির অসামান্য অগ্রগতি দেখতে থাকি তা কিন্তু এই 2024 সালে এসে অনেকটাই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমেরিকার জন্য, স্পেশালি যখন চায়না এবং রাশিয়া মিলে স্বৈরাচারী মনোভাবপূর্ণ ইরান এবং নর্থ কোরিয়ার সাথে যে নতুন জোট করে এবং জিওপলিটিক্যালি যাকে বিশ্লেষকরা দ্য এক্সিস অফ আপহিভেল অথবা ক্রিঙ্ক নামে অভিহিত করেছেন। এখানে উপরোক্ত দেশগুলোর নামের আদ্যক্ষর যথা চায়না, রাশিয়া, ইরান এবং নর্থ কোরিয়ার সমন্বয়ে নতুন জিওপলিটিক্যাল টার্ম ক্রিঙ্কের ব্যবহার করা হয়েছে, যা মূলত আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর জন্য ইকোনমি, সায়েন্স, টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার সব দিক দিয়ে চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমানে ইরান বা নর্থ কোরিয়া কোনোটারই কিন্তু একক ক্ষমতা নেই পাশ্চাত্য সুর থেকে চ্যালেঞ্জ জানানোর, এবং সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর আজকের রাশিয়াও কিন্তু গত শতাব্দীর মতো আর অত শক্তিশালী নেই যে আমেরিকাকে টেক্কা দিবে। তবে এখানে চায়না হিসাবটা একটু আলাদা। ফরেন পলিসি ম্যাগাজিনের একটি আর্টিকেলে এক বিশ্লেষণে বলা হয়েছে যে আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চায়নার সামর্থ্য এবং ইচ্ছা দুইয়ে রয়েছে পাশ্চাত্য আধিপত্যকে নাকচ করার। উপরন্তু চায়না চাচ্ছে যে বর্তমানে ইউএস এর নেতৃত্বে যে ইন্টারন্যাশনাল সিস্টেম রয়েছে তাকে বেজিং এ শিফট করতে এবং চায়না থেকে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে, যার কারণে আমরা দেখছি যে চায়নার যে ইন্টারন্যাশনাল মেগা প্রজেক্টগুলো রয়েছে যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ম্যারিটাইম সিল্ক রুট অথবা বিভিন্ন দেশে চায়নার যে ঋণ প্রকল্প অথবা ডেপ ট্র্যাপ প্রজেক্টগুলো রয়েছে তা সবই হয় ইস্টার্ন এশিয়াতে ট্রেড এবং অ্যালায়েন্স বৃদ্ধি করার জন্য অথবা পাওয়ার পলিটিক্সের মাধ্যমে তার থেকে যে দুর্বল দেশগুলো রয়েছে তাদের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য করা হচ্ছে। তাছাড়া চায়নার যে মিলিটারি পাওয়ার রয়েছে তা কিন্তু এই 2024 সালে এসে অনেক দিক দিয়েই আমেরিকাকে ছাড়িয়ে গিয়েছে, যেমন তাইওয়ানের প্রতি মুহূর্তে আক্রমণ করার হুমকি, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চায়নার অ্যালায়েন্স বৃদ্ধি করা অথবা ট্রেড এবং ইকোনমিক দিক দিয়ে অসামান্য অগ্রগতি ইত্যাদি সব দিক দিয়ে চায়না কিন্তু নতুন স্নায়ুযুদ্ধে একটি বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে ইউএস এর জন্য। এবং এই সবকিছুই হচ্ছে শি জিনপিং এর সাম্রাজ্যবাদী মনোভাবের বহিঃপ্রকাশ এবং এই নতুন স্নায়ুযুদ্ধে বেইজিং এর অপ্রতিরোধ্য বিজয়ের যোগসূত্র। তাহলে এই নতুন স্নায়ুযুদ্ধে ইউএসএ কিভাবে জয়লাভ করতে পারে? বিশ্লেষকদের মতে চায়নাকে হারানোর 3টি কৌশলগত উপায় রয়েছে ইউএস এর। প্রথমত, ইউএসএ কে মিলিটারি, টেকনোলজি এবং ইকোনমি সব দিক দিয়ে পরাস্ত করতে হবে চায়নাকে, এবং ইকোনমিক দিক দিয়ে ইউএসএ কিন্তু অলরেডি একটি আপার হ্যান্ডে রয়েছে, কারণ চায়নার যে ঊর্ধ্বমুখী প্রাইভেট সেক্টরটি রয়েছে তা শি জিনপিং এর অ্যাগ্রেসিভ ফরেন পলিসির কারণে বিপাকে পড়েছে গত কয়েক বছর ধরে। যেখানে ফোর্বস ম্যাগাজিনে একটি জরিপে আমরা দেখতে পাই যে চায়নার যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট রয়েছে তা বিগত 30 বছরে সবচেয়ে লো ছিল এই বছরেই। এছাড়াও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চায়নার সামরিক আধিপত্য রোধ করার জন্য আমেরিকা বিভিন্ন মিলিটারি অ্যালায়েন্স তৈরিতে জোর দিচ্ছে, যেমন অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড এবং সাউথ কোরিয়া নিয়ে ন্যাটো IP4 অথবা অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস মিলে অকাস ইত্যাদি মিলিটারি অ্যালায়েন্স তৈরি করা হচ্ছে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে। তো এখন দ্বিতীয়ত, এই নিউ কোল্ড ওয়ারে জয়লাভ করার জন্য ইউএসএ কিন্তু চাইনিজ লিডারদের মানসিকতা পরিবর্তন চেষ্টা করতে পারে, যা হবে অনেকটা একটি আইডিওলজিক্যাল ব্যাটেল। কারণ শি জিনপিং এর মাইন্ডসেট হয়তো চেঞ্জ করা যাবে না, কিন্তু হয়তো সামনে চাইনিজ কমিউনিস্ট পার্টি ভেঙে পড়তে পারে, কারণ স্বৈরাচারী শাসন আমল সবসময় ভঙ্গুরই হয়, যেটা আমরা শেখ হাসিনা বা সিরিয়ার বাশার আল আসাদের মতো স্বৈরাচারীদের পলায়নের মধ্য দিয়ে দেখতে পাই। তো তখন ইউএসএ চায়নার নতুন লিডারদের মধ্যে একটি ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করে জয়লাভ করতে পারে এই নতুন কোল্ড ওয়ারে। এবং তৃতীয়ত, যদি আইডিওলজিক্যাল ইনফ্লুয়েন্সে কাজ না হয় তবে ইউএসএ পাওয়ার পলিটিক্সের মাধ্যমে চায়নায় অন্তকন্ট্রোল বাঁধিয়ে দিতে পারে, কারণ শি জিনপিং ভালো মতো জানে যে তার যে চাইনিজ কমিউনিস্ট পার্টি রয়েছে
তার মূল থ্রেটটা কিন্তু বাইরের বিশ্ব থেকে আসবে না, বরং চায়নার ভিতরের মানুষজনই কিন্তু এর ভাঙনের মূল কারণ হতে পারে। তো এভাবেই কিন্তু আসলে চায়না এবং আমেরিকার মধ্যে যে নব্য স্নায়ু যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু আমেরিকা জয়লাভ করতে পারে। তবে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে পূর্বের সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে চলাকালীন স্নায়ুযুদ্ধে বিশ্বের প্রায় সকল দেশই কোনো না কোনো ব্লকে যোগ দিয়েছিল তাদের স্বার্থ রাখার জন্য। কিন্তু এবারে প্রায় বেশিরভাগ দেশে কিন্তু নন অ্যালাইনমেন্ট পলিসি ফলো করার চেষ্টা করতে পারে এবং ফলো করছেও। এবং এই নন অ্যালাইন রোল প্লে করে কিন্তু তারা তাদের যে বেস্ট ইন্টারেস্ট সেটা হাতিয়ে নিবে, যা হতে পারে ন্যাশনাল ইন্টারেস্ট, মিলিটারি ইন্টারেস্ট অথবা ইকোনমিক ইন্টারেস্ট। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে ব্রাজিল হচ্ছে ইউএস এর একটি অত্যন্ত কাছের বন্ধু রাষ্ট্র, কিন্তু ব্রাজিল আবার ব্রিক্স কান্ট্রিগুলোর মধ্যে থাকায় তার সঙ্গে চায়নার একটি সুসম্পর্ক বজায় রয়েছে। ফলে উভয় পক্ষের স্বার্থ রক্ষা করার জন্য হলেও কিন্তু ব্রাজিল চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করতে দ্বিমত পোষণ করে। তো দেখা যাচ্ছে যে এই নতুন স্নায়ু যুদ্ধের শুরুর সাথে সাথে আমাদের ওয়ার্ল্ড সিস্টেম আরো কমপ্লেক্স হতে পারে এই 21st সেঞ্চুরিতে এসেও। এবং গত শতাব্দীর ইতিহাস থেকে বিবেচনা করে আমরা কিন্তু এটা বলতে পারি যে এই যে নতুন কোল্ড ওয়ারটি শুরু হতে যাচ্ছে, তার স্থায়িত্বকালও কিন্তু অবশ্যই ক্ষণস্থায়ী হবে না, বরং দীর্ঘদিন ধরে চলতে পারে এই নতুন কোল্ড ওয়ারটি। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে কি লাইক, সাবস্ক্রাইব অথবা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একটুও ভুলবেন না। ভিডিওটি কেমন হয়েছে সেই বিষয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানানো যায় সেই বিষয়ে আপনার মতামত দিতে পারেন। ধন্যবাদ।